আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গার যত গুণীজন, কৃতি সন্তান, সাংবাদিক যারা চুয়াডাঙ্গাকে নিয়ে চিন্তা করেন, এতগুলি মানুষকে একসাথে দেখে এই 5ই আগস্টে আমার চলে যাওয়ার কথা ছিল। আপনাদের দেখার জন্যই এই সন্ধ্যা পর্যন্ত আমি থেকে গেছি আজকে। তো আমি আনন্দিত যে কারণ এই দিনটা যারা আমরা প্রবাসে ছিলাম, আমি 7 তারিখে আমার ঢাকাতে জুলাইয়ে কাজ ছিল, আমি এসে 10 তারিখে 11 তারিখে চলে যাওয়ার কথা ছিল। তখন কেমন গোটা আন্দোলনটা শুরু হয়েছে শাহবাগে। আমি ছিলাম ইন্টারকন্টিনেন্টাল হোটেল, মাহফুজ ছিল একটু আগে এখানে ওদের নিয়ে আমরা কাজ করতেছিলাম। তখন ওই প্রতিদিন আমি এখানে থাকার কারণ হলো যে আমরা বিদেশিরা আসছিলাম প্রেসিডেন্টের সাথে একটা ইনভেস্টমেন্ট সেমিনার, এই কারণে আমি নিয়ে আসছি। তাই প্রতিদিন ওই মিটিং শেষ করে এসেই 3 দিন ছিল সেমিনার, আমি চলে যেতাম টিএসসি হয়ে ওই যে কি বলে শাহবাগ হয়ে টিচার্স লাউঞ্জে শিক্ষক সমিতির ক্লাবে যেতাম। তো তখন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আসে, তখনই আন্দোলনটা শুরু হলো। আমি চলে গেলাম 16 জুলাই, আমি আরো 1 সপ্তাহ থেকে তারপরে গেলাম। আমি প্রতিদিন ওই আমার একটা ড্রেস আছে আর একটা জিন্সের একটা প্যান্ট আর টি শার্ট পরে ওখানে যেতাম। চুয়াডাঙ্গার ছেলেরা কেউ আঙ্কেল বলতো, কেউ ভাই বলতো, আপনি এখানে প্রতিদিন আসেন, কারণ আমি দেখি আমি খুব কম লোক জড়ো হতো। এই 100-200 শুরু হলো, আস্তে আস্তে বাড়তে বাড়তে 300-400, কেবল আন্দোলনটা চলতেছে 7 তারিখ থেকে শুরু হলো, যখন আমি ছিলাম ওখানে। তো যাই হোক, এতগুলি কথা বললাম, বাকি সব আপনারা জানেন। 2টা জিনিস আমি বক্তৃতার মধ্যে শুনলাম যে আমরা বাংলাদেশের মানুষ, যদি আমি শুরু করি সেই 52 থেকে 52, 69, 71, 90, 24, বাংলাদেশের ছাত্র জনতা খালি কি আন্দোলন করবে আর জীবন দিতে থাকবে? অনেকে যেমন বললো, যে বাচ্চার ছেলেটা বললো যে আমাদের স্বপ্ন এখনো পূরণ হয়নি। সাক্ষাৎ বললো যাদেরকে আশা করে বসিয়েছিলাম তারা 1 বছর কিছু করে না। এই দেশে ততদিন কোনো কিছু হবে না যতদিন আমরা নিজেরা না শুধরাবো, নিজেরা যতদিন আমরা নিজে একটা বেশি বুঝবো, যতদিন আপনি আমাকে আইন দিয়ে না বেঁধে দিবেন। আমার হাতে 9 মিনিট সময় আছে, 9 মিনিট আমি শেষ করে দেব। যতদিন আপনি না লিখবেন লাইন যে এই দেশে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, এটা যতদিন বুকে না ধারণ করবেন, আপনি যত রক্ত দেন, যত বিপ্লব করেন, আপনি এই দেশে কিচ্ছু করতে পারবেন না। 30 বছর আমি একটা অর্গানাইজ দেশে থাকি, সিঙ্গাপুরেও এমন ছিল। আজকে 9ই আগস্ট সিঙ্গাপুরের SG60 60 বছর পূর্তি হবে সিঙ্গাপুরে। বাংলাদেশে তো 56 না 57, খুব কাছাকাছি, খুব বেশি না। সিঙ্গাপুরে এমন ছিল, জেলে পাড়া ছিল, গ্যাংস্টার ছিল, সেখানে আমার মাসলম্যান আমার সবার আগে চাই, এটা সিঙ্গাপুরেও ছিল। সেই সিঙ্গাপুর কিভাবে এমন হলো? যেখানে আইন সবার জন্য সমান। মিনিস্টারের ছেলে ড্রিঙ্ক করে গাড়ি চালাইছে, ওই জাস্ট ধরলো, 2 সপ্তাহ জেল, 5000 টাকা জরিমানা, 1 বছরের জন্য লাইসেন্স নিল। কি মিনিস্টার ছেলে, তুমি ইভেন মিনিস্টার ফিনিশ। আপনারা কয়েকদিন আগে দেখছেন একজন ট্রেড মিনিস্টার, যার সাথে আমিও 2 বার আসছি বাংলাদেশে, ওনাকে কিন্তু হ্যান্ডকাপ দিয়ে নিয়ে গেছে, দেখছিলেন না? পত্রিকায় যারা সাংবাদিকরা জানেন না, কারেন্ট ট্রেড মিনিস্টার। তার অপরাধ কি ছিল? আমি তদবির করি না, আমার কাছে কত লোক আসে যে ভাই ওখানে একটু বলে দেন, আপনি বলে দিলে হয়ে যাবে, কারণ দিস ইজ দ্য কালচার এই দেশে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনি কেন তদবির করতে চান? আপনি যে 10 জন লোক নেবে, যে ফার্স্ট হয়েছে, ও তো মজুরের ছেলে, ও তো আমার কাছে আসার ক্ষমতা নাই। ওকে আমার কাছে যেতে পারবে? সাহিত্যে চেরেই আসে। ঢাকায় যে আমাদের সিঙ্গাপুর ফোনও করতে, আদালত করতে ফোন করে। তো আমি যে তদবির করে একজনের হক মারতেছি, বললাম কেন করতেছি? বললো যে আঙ্কেল, এই ছাড়া তো বাংলাদেশে হয় না, আপনি আমার জন্য করবেন না, আরেকজন করবেন। আমি জব পাবো না, আরেকজন পাবে।
তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম তো গোড়ায়। আপনি ইউনূস সাহেব বসে গেল, বসে যাওয়ার পরে কি হবে? যেই আসলো আছে স্বাস্থ্য খাত, আমার বন্ধুরা সব এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি নিচে কেউ নাই। পুলিশে থাকলে এডিশনাল আইজি নিচে এখন আর কেউ নাই, কারণ 3 বছর পরে সবাই রিটায়ার করবে। তো আপনি দেখেন যে জিনিসটা আমি বলতেছিলাম, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটা জায়গায় একজন ভদ্রমহিলা দেখছেন। আমার বন্ধু সেক্রেটারি, আমি জিজ্ঞেস করলাম, দোস্ত কি ব্যাপার, কি তোমার এখানে কোনো কাম হয় না, কিছু হয় না, কি করো? ওই দোস্ত তোরে আর কি বলবো, 4 জন ছাত্র আছে, প্রতিদিন ওই মহিলার সাথে ডে 1 থেকে আসে, মহিলা ঢোকে, ওরাও ঢোকে, টেবিলে বসে থাকে, সচিব যায় যে কথা বলবে একটা বিষয় নিয়ে, যে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাডাম, এই সুযোগ সচিবের নাই। সচিব গেলে তারা উঠে দাঁড়ায় না। দেয়ার ইজ নো এনভায়রনমেন্ট কাজ করে। প্রত্যেকটা সেক্টর বলেন সব এক জায়গায়। আমি কারো সমালোচনা করতে চাইতেছিলাম। আমার ভাই রাজনীতি করে, এমপি ইলেকশন করে, এমপি হবে, এই হবে, সেই হবে, বাট গোড়া যদি ঠিক না থাকে, তার দলের লোক যদি ঠিক না থাকে, সে এমপি কি করবে বলেন? কোনো চেঞ্জ করতে পারবে? আমার কাছে লোক যাবে, আপনার ভাইরে বলে দেন আমি যাতে ওই চাকরিটা পাই। কেন এটা হচ্ছে না? যে আমাকে কেন বলতে হবে যে ফার্স্ট হবে সে ওই চাকরি পাবে? ঠিক কিনা? বৈষম্য বিরোধী বলে যে আমি বললাম ভাই এটা করে দেন, এই ছেলেটা তো একদম অনেস্ট, জীবনে ঘুষ খায় না, এটা পাঠাই দেন। আমি বললাম এটা, বলতেছে দেখো সচিবরা, বললাম তুমি তো জানো না টপিক, এই দেশে দিয়ে এখানে কমিটি আছে, সেই কমিটির তদবির থাকে, ওই কমিটি বলে এরে নেন, তুমি খেলে ওরে নেন, তুমি বলতেছো ওরে নেন, আমি কারে নেবো? তাহলে এই জন্যই তো দরকার আইনের শাসনটা দরকার। কি হবে সে হয়ে যাবে, নাহলে আমাকে তো তদবির করতে হচ্ছে, আপনাকে করতে হচ্ছে। আপনার কাছে যাচ্ছে কি, আপনি কি বিষয় যে আমার তো এই জিনিস দরকার, আপনি বলে দেন। তো উনি মনে করতে স্যার আমার কাছে আসছে লোকটা, আমার আত্মীয় অমুকে পাঠাচ্ছে, আমরা বলে দিচ্ছি নাকি? ছাত্ররা যারা মজদুর, যারা ওই যে আজকে মারা গেছে, কারা মারা গেছে 90 আন্দোলনের, আমি ছিলাম একজন শীর্ষ সৈনিক। প্রত্যেকটা ইতিহাসে আমার নাম লেখা আছে, ঢাকা তরিক বলে লেখা আছে, যারা আমরা নেতৃত্ব দিচ্ছি এরশাদ বিরোধী আন্দোলন। দেখেন তখন তো অনেক মানুষ মারা গেছে না? ডাক্তার মিলন আমাদের সামনে মারা গেছে, তারপর আমাদের পলিটেকনিকের যে মনির, তখন যাই জিহাদ, সব তো আমাদের সামনে মারা গেছে। লাশ এনে মুদি বলে রাখছে, এখানে 6 হলের আমি কনভেনারও ছিলাম। কি হয়েছে বলেন? পরবর্তীতে যারা আবার ক্ষমতায় আসছে, একই কাজ তো সব নাকি? আপনাকে ঘোড়া ঠিক করতে হবে সিঙ্গাপুরের মধ্যে, আপনাকে বলে দিতে হবে যে আমাকে এই যে কয়েকদিন আগে আমি গেছিলাম, আমি বলছি যে ভাই দেখেন আপনার একটা কাজ করেন না। বললো কি ভাই? আমি একটা ফর্মুলা বলি, 2 জন উপদেষ্টাও ছিল সেখানে, অ্যাটর্নি জেনারেল সবাই ছিল, বলেন বলো, তুমি বলো কি ফর্মুলা? বলছি দেখেন ফর্মুলা বাংলাদেশের কোনো একটাই, আপনি দাঁড়ায় বলেন যে এই দেশ চালাবে কারা। আজকে 40 জন উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন, যারা এই দেশের পলিসি মেকিং করবে। আপনি তো যাইতে পারতেছেন, আপনি আন্দোলন করছেন, কি বলছেন, কি হয়েছে? পলিসি মেকিং তো মেইন নাকি, যে রুল যে তৈরি করবে, আইন যে প্রণয়ন করবে। তো পলিসি মেকিং এ যারা আছে তারা বলতেছে যে কি ফর্মুলা বলো? ফর্মুলা একটাই, 50 জন লোক খোঁজেন, যে 50 জন হাত তুলে বলবে আই গট ইনাফ, আমার বউ ছেলে মেয়ে বাচ্চা যা যা দরকার সব ঠিক আছে, আমার দরকার কি মাসে 10 লাখ টাকা খরচ আছে, 2টা গাড়ি লাগবে, বাংলো লাগবে, 2টা পিয়ন লাগবে। 50 জনকে আরো শর্ট লিস্ট করেন, 30 জন লোক দেন। যে 30 জন বলবে আমার ইনাফ, আমার আর টাকার দরকার নাই, আমার লাইফ 5 বছরের জন্য আপনাকে লিখে দিলাম এইখানে, আর আপনি একটা বক্তৃতা দিয়ে দেন এই দেশে আমি আইনের সাথে কোনো তদবির চলবে না, কিচ্ছু চলবে না। যে বিসিএস এ ভালো করবে সে হবে, মুখ চিনারও দরকার নাই। আপনি অন্যায় করছেন, আইন অনুযায়ী আপনার বিচার হয়ে যাবে। আপনি অমুকের ভাই, আমি তো অমুকের ভাই, এই কথা চালু করেন, 6 মাস পরে জনগণ আপনাকে ভাবাবে। আমি কার ভাই আর জীবনে পরিচয় দিব না। এটা যতদিন না করতে পারবেন, এটা আমরা বলতেছি আমরা আন্দোলন চালিয়ে যাব, এই যাব, ইজ ফোকাস, কোনো দরকার নেই। আপনি কি সারা জীবন আন্দোলন করতে আসছেন এখানে? আপনার লাইফ না, আপনার বাপ মা আপনার দিকে তাকিয়ে আছেন, আপনি তো স্টুডেন্ট, আপনার বাপ মা কি জন্য আপনার পড়াশোনা করেছে? আমি যখন বয়স হবে আমার ছেলে একটা ভালো কিছু করবে, ও ভালো থাকবে, আমি এটা দেখে যাব মরার আগে, নাকি নাকি আপনাকে জীবন দেওয়ার জন্য তৈরি করছে?
আজকে কতজন জীবন দিছে ভালো ইয়ের জন্য, কয়জনের ভালো হচ্ছে বলেন? তারা ভালো ভালো জায়গায় চাকরি পাচ্ছে, কারা তদবির করে টাকা নিচ্ছে? আমার ভাই, আপনার ভাই। আজকে আমি বলতেছি কি, আমি তো বৈষম্য বিরোধী, আমি বিএনপির লোক, আমি জামাতের লোক, আমি তো এটা করছি। জামাতের সব ডিসি দেন আপনি, জামাতের এসপি দেন। আমি বলতেছি এই ভাই কি করতেছেন? সব তো প্রশাসনে জামাত ঢুকে গেল রে ভাই, ওদের কাছে কি করবো ভাই? আরে বিএনপি ঢুকান, কিছু বিএনপি দেন। ছাত্ররা বলতে আরে ভাই সব বিএনপি জামাত আমারে দেন। আপনি গোড়াতে চিকিৎসা করেন না, চিকিৎসা করে এই আলোচনা বলেন। আমি সকল ভাইরে বলে দিছিলাম যে ভাই আলোচনাগুলো করেন না, ডাইরেক্ট ডাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা সবার সাথে কথা বলে পরিচয় করে চলে আসি। বক্তৃতা দিয়ে তো কোনো লাভ নাই ভাই, বলেন। আজকে যে আপা যে কাহিনী বললো আমি সব জানি। সিঙ্গাই যে মাহবুব ছিল, হৃদয় ছিল, এরা জিজ্ঞেস করেন কতবার এর কল করছি আমি, লোক বাইর করো, লোক খোঁজো, এদেরকে কারা মারতে পারবে, লোক জোগাড় করো, হৃদয়রে ঢাকা থেকে নিয়ে আসো। ওই যে ওদের ওই সেন্টারে আমি চিনতাম না তখন। আসলামের পর্যন্ত আমি কল দিচ্ছি। ফার্স্ট আমার মনে আছে যেদিন ওই যে শরৎগঞ্জে চুয়াডাঙ্গা দাটা নিয়ে যে আমার ভিডিও পাঠাচ্ছে, আমি ফয়েজরে বলছি যে ভাই তোমার কাছে আপনার লোকজন নাই, আপনার কি সাপোর্ট লাগবে বলেন। আমি তো সিঙ্গাপুর বিষয়ে বেশি কি করতে পারবো ভাই? কারণ আমাদের তো, আমরা তো রক্ত মানুষের মানুষ, দেখলে আমাদের রাগ হয়, আপনাদের রাগ হয়েছে। কিন্তু চুয়াডাঙ্গায় এমন ভয়ের রাজত্ব কায়েম করে রাখছে, একটা ছেলেকে যে বলবেন তুমি যাও ওদের সাথে মারামারি করো, ও জানটা চলে গেলে ওই পরিবারটা কি হবে? এই জন্য আপনাকে আইন ঠিক করতে হবে। আজকে আপনি ডিসির কাছে যে বসে থাকতেছেন, ডিসিরে বলতেছেন ভাই এই ব্যবসায়ী তদবির হলে একটু আমাদেরকে দিয়ে, আমরা তো এই আন্দোলনের বেনিফিশিয়ারি। What is the difference, শেখ হাসিনা and your government? সবকিছু আইনে হবে। আপনি টেন্ডার দিতে যাচ্ছেন, আমার কালকেও একজন কল দিয়েছেন যে ভাই আপনি কিন্তু টেন্ডারটা দিন না, আমরা এই যশোরের লোক, আমরা কিন্তু নিজেরা কাজ ভাগাভাগি করছি। কেন বলবো? তুমি যদি যোগ্য হও তোমার দিয়ে দিবে নাকি? যে 20 জন টেন্ডারে পার্টিসিপেট করবে, যে ভালো কাজ করবে নাম্বার 1 তাকে কাজ দিয়ে দেন। একদিন দেখবেন এটাই নিয়ম হয়ে যাবে। আর এখন কি অনিয়মটাই নিয়ম, যে কল না করলে, তদবির না করলে আমার চাকরি হবে না। এটা তো রং। 50 জন লোকের চাকরি দেবে, যে 50 জন ফার্স্ট হবে তাদের চাকরি দিয়ে দেবে। আমি সরি, আমি বোধহয় একটু ডাইরেক্ট অনেক কথা বলে ফেললাম, কিন্তু দিস ইজ দ্য বাস্তবতা ভাই। আমরা বিদেশি মানুষ, এটা না করলে এই দেশের কোনোদিন চেঞ্জ হবে না ভাই। আমি যে সালাম দিয়ে বসে থাকবো যে ভাই বলে আরে সাহেব কি বলবেন, কবে আসবেন সিঙ্গাপুর? ভাই আপনি আমার একটু বড় ব্যবসাটা একটু নিয়ে দেন, অনেক হেল্প করছি না সিঙ্গাপুরে আপনার। তা আমিও তো এমন করবো, আমি তো ব্যবসায়ী। আর যখন আমি জানবো না সিঙ্গাপুরতে আমি টেন্ডার দিয়ে সিঙ্গাপুর কোম্পানি গেছে, আমি অ্যাপ্লাই করলেই আমার যে এক্সপিরিয়েন্স আই উইল গেট দি জব, তখন আমি হোমওয়ার্ক করবো ব্যবসার জন্য। তো তাহলে কেন করবে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, কোথাও যদি না শুরু করা যায়, চুয়াডাঙ্গা থেকে আপনারা অন্তত শুরু করেন যে ভাই আমরা যারা জেনুইন আপনি দিয়ে দেন। তুমি যে ডাইরেক্ট বলবে ভাই জেনুইন যেটা হবে এইটা করে না, কোনো তদবির চলবে। এই যে খুলনা ডিআইজি লটারি করে পোস্টিং দিচ্ছে না, কই তার কি চাকরি চলে গেছে? জানি না, আমি তদবির করলেও শোনেন, আমি তো তাদের নিয়ে আসছি ভাই তুমি যাও খুলনা বিভাগটারে ঠিক করো। আমি যখন কথা বলি যে রেজা তুমি ঠিক করতেছো তো? হ্যাঁ আমি কি কোনো তদবির করছি? না, আমরা আমার তো অনেকজন বলে বইলে দিচ্ছি, কিন্তু আমি তো তোমার বলি না, কারণ তুমি তো লটারি করে তোর তো চাকরি চলে যায়। যার যার জায়গা থেকে আমরা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ হুজুর, তাহলে দোয়া শুরু করে দেন।